রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে নৌকো করে এসে মিটিং করতেন হারিকেন লণ্ঠন জেলে। এটাই শরৎচন্দ্রের বাড়ি, দ্বিতল বিশিষ্ট বাড়ি। গ্রাম্য জীবনের এই কুটিল আবর্তেই উপন্যাসে গড়ে উঠেছিল রমা এবং রমেশের প্রেম কাহিনী, এবং গ্রাম্য জীবনের সংস্কারের জাতাকলে পিষ্ট হয়ে তাদের প্রেম কিন্তু শেষ পর্যন্ত সাফল্য লাভ করেনি। গোলা ধান থাকতো আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78-এ বন্যা রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গা আছে, দোতলা রান্নাঘর ছিল। শরৎকুঠি। প্রখ্যাত সাহিত্যিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1926 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাড়িতেই কাটিয়েছিলেন। এই বাড়িতেই এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন সহ আরও অনেক বিপ্লবী, যাদের সঙ্গে এই বাড়িতেই তিনি অনেক গুপ্ত মিটিং করেছিলেন। আজ তিনি আমাদের মধ্যে সশরীরে নেই, কিন্তু রয়ে গেছে হাওড়া জেলার সামতাবের গ্রামে তাঁর নিজের হাতে গড়ে তোলা দ্বিতল ভবন, যা এখন পরিচিত শরৎকুঠি নামে। শরৎচন্দ্র মহাশয় এই বাড়িটি নির্মাণ করেছিলেন 1926 খ্রিস্টাব্দে। ঝাড়খণ্ডের একজন বিখ্যাত স্থপতি ছিলেন, নাম ছিলেন ইয়াকুবু। তাঁরই তত্ত্বাবধানে এই বাড়িটি নির্মাণ করিয়েছিলেন, এবং তৎকালীন সময় এই বাড়িটি তৈরি করতে খরচ পড়েছিলেন প্রায় 11,151 টাকা। এখানেই রয়েছে তার ব্যবহৃত দ্রব্য সামগ্রী ও আসবাবপত্র, ঠাকুরঘর, ধানের গোলা, তার নিজের হাতে পোঁতা পেয়ারা গাছ, গোলঞ্চ গাছ। শরৎকুঠি যেতে হলে আপনাকে নামতে হবে দেউলটি। দেউলটি হলো শরৎকুঠির কাছাকাছি রেলওয়ে স্টেশন। কলকাতার দিক থেকে আসলে হাওড়া স্টেশন থেকে খড়গপুর, মেদিনীপুর কিংবা পাঁশকুড়া লোকাল ধরে চলে আসুন দেউলটি। মেদিনীপুরের দিক থেকে আসলে হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়ুন দেউলটি। দেউলটি প্ল্যাটফর্মে নেমে আপনাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারের সামনে দিয়ে বের হয়ে যেতে হবে। টিকিট কাউন্টারের বাইরেটা ঠিক এইরকম। এখান থেকে আপনাকে 3-4 মিনিট হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পরে আপনি টোটো স্ট্যান্ড পাবেন শরৎকুঠিতে যাওয়ার জন্য। এই যে দিকটা ওই সাদা গাড়িটা ঢুকছে, ওই দিকটা স্টেশন, ওই দিক থেকে আমি এসেছি। আর তারপরে এই মোড়ের সামনেই আছে একটা ব্রিজ। এই ব্রিজের তলা দিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে গেলে ওখানেই পাবেন অটো বা টোটো। ব্রিজের তলা দিয়ে এগিয়ে আসলেই পড়বে এই মোড়টা, আর এখানেই আছে টোটো স্ট্যান্ড। এই যে টোটো স্ট্যান্ড আছে, আর এখানে একটা বোর্ড আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পথ, আর পাশেই আছে শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েত। এখান দিয়েই শরৎকুঠিতে যাওয়া হবে। দেউলটি স্টেশন থেকে শরৎকুঠি যেতে ভাড়া লাগে 20 টাকা, আর টোটোতে নেয় 5 জন। কিন্তু যতক্ষণ না 5 জন টোটোতে হবে ততক্ষণ কিন্তু টোটো ছাড়বে না। আপনি যদি একা থাকেন তাহলে 100 টাকায় রিজার্ভ করে তারপরে আপনাকে এই শরৎকুঠিতে আসতে হবে। আর যদি 2 জন থাকেন তাহলে 50-50, 100। তবে আমার পরামর্শ, টোটো রিজার্ভ না করে ওখান থেকেই টোটোতে উঠুন। টোটোতে উঠে শরৎ মোড়েতে নামুন। শরৎ মোড়েতে নামলে নর্মাল ভাড়া 15 টাকা, আর ওখান থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট হাঁটা পথ হাঁটলেই আপনি শরৎকুঠিতে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে না। এই হলো শরৎকুঠির মোড়। দেখুন একটা সাইনবোর্ড আছে। এখান থেকে বাঁদিকে রাস্তা ধরে শরৎকুঠি 3-4 মিনিট। এটি হলো শরৎকুঠির গেট। স্ক্রিনে দেখছেন শরৎচন্দ্রের বাড়ি, দ্বিতল বিশিষ্ট এবং ভবনের সম্মুখে সবুজ বাগান। চলুন শরৎকুঠির ভিতরে যাওয়া যাক। এটি শরৎচন্দ্রের লেখার ঘর। এই ঘরে বসেই তিনি লেখালেখি করতেন। এই ঘরেই রাখা আছে ওনার ব্যবহার করা চেয়ার, লাঠি, জুতো। ইজি চেয়ারে রাখা আছে ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর মৃত্যুকালীন একটি ছবি। ঠিক জানালার পিছন দিয়েই তখন বয়ে যেত রূপনারায়ণ নদী। বর্তমানে নদীটি বেশ কিছুটা দূরে সরে গেছে, যা আমি আপনাদের ভিডিওর শেষে দেখাবো। বিপ্লবীদের মিটিং হতো, ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। মনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামার চেতেন, তার পাশে ওটা ভালসে রেডিও। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর ওই সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাতবইয়ের ছবি।
আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে নৌকো করে এসে মিটিং করতেন হারিকেন লণ্ঠন জেলে। তখন তো কারেন্ট ছিল না। আচ্ছা। এই নদী পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লণ্ঠন যে একটা ঠাকুর দালান ছিল। 3 বছর উনি এখানে অন্নপূর্ণা পুজো করেছিলেন। আর এখানে ওই যে খুঁটি দুটো দূরত্ব দেখছেন, ওই গাতে ঠাকুরটা বসতেন আর এখানে উনি পুজো দেখতেন। শরৎচন্দ্রের জন্মস্থান হুগলি জেলার ব্যান্ডেলের অন্তর্গত দেবানন্দপুর গ্রামে হলেও হাওড়া জেলার এই সামতাবের গ্রামে তিনি তার জীবনের 13টা বছর কাটিয়েছিলেন। এটা সামতাবের গ্রাম। এই গ্রামের পাশেই আছে গোবিন্দপুর গ্রাম। ওখানে শরৎচন্দ্রের দিদি অনিলা দেবীর বাড়ি ছিলেন। তো একবার মোটামুটি 1923 খ্রিস্টাব্দ নাগাদ সেই গোবিন্দপুর গ্রামে তিনি এসেছিলেন। তো আসার পরে সেখানকার যে পরিবেশ বা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পাশ দিয়ে রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে, এগুলো ওনাকে বেশ প্রভাবিত করেছিলেন। বলতে গেলে তিনি গোবিন্দপুর গ্রামটাকে বেশ পছন্দ করেছিলেন এবং ভালোবেসেছিলেন। পরবর্তীকালে তিনি ঠিক করেন যে গোবিন্দপুরের আশেপাশে কোনো একটা জায়গায় তিনি বাড়ি নির্মাণ করবেন এবং সেখানে থাকবেন। সেই মতো গোবিন্দপুর সংলগ্ন এলাকায় একটি জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করা, সেই বাড়ির ভিডিওগ্রাফি আপনি দেখছেন। সেটা চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। এই বাড়িতে বসেই শরৎচন্দ্র লিখেছিলেন বেশ কয়েকটি ছোট গল্প। তার মধ্যে উল্লেখযোগ্য হল মহেশ, অভাগী স্বর্গ, রামের সুমতি, কমললতা। এছাড়া এখানেই তিনি পথের দাবি, শেষ প্রশ্ন এবং পল্লী সমাজ উপন্যাস রচনা করেছিলেন। ব্রিটিশ বিরোধী কাজের জন্য অ্যারেস্ট হয়েছিলেন চিত্তরঞ্জন দাস। অ্যারেস্ট হওয়ার সময় এই বিগ্রহটি শরৎবাবুকে দিয়ে যান। বিগ্রহটি আজও নিত্য পূজা হয়। পূর্বে বিগ্রহটি চিত্তরঞ্জন দাসের বাড়িতে ছিল। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। টুবাইপতি। যারা রূপনারায়ণের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। ধানের গোলা ধান থাকতো, আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78 বন্যা রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গা আছে, দোতলা রান্নাঘর ছিল। শরৎচন্দ্রের খুব কাছের একজন প্রিয় মানুষ ছিলেন তার দিদি। এই যে সামতাবেড়ে গ্রাম যেখানে আমি দাঁড়িয়ে আছি, এর পাশেই আছে গোবিন্দপুর গ্রাম। সেই গোবিন্দপুর গ্রামে ওনার দিদির বাড়ি ছিল। তো ওনার দিদির নাম ছিল অনিলা দেবী। আর আমরা সবাই জানি যে শরৎচন্দ্রের ছদ্মনামও কিন্তু অনিলা দেবী। সুতরাং এটা বলা যেতেই পারে উনি ওনার দিদির নামেই নিজের ছদ্মনামটা রেখেছিলেন। নিচ থেকে এবার যাচ্ছি দোতলায়। উপরে এবং নিচে উভয় ফ্লোরেই ঘরের চারদিকে বারান্দা আছে। বারান্দায় আছে একটি রকমারি পাখিদের খাঁচা। বারান্দা থেকে নিচের বাগানটাকে খুব সুন্দর লাগছে। আর বাগানের মাঝখানে আছে একটি শরৎ স্ট্যাচু। দোতলায় আছে শরৎবাবুর বেডরুম। বেডরুমে রাখা আছে বিছানা ও তার ব্যবহৃত নানান আসবাবপত্র। শরৎকুঠি খোলা থাকে সকালে 10টা থেকে 12টা পর্যন্ত এবং বিকালে 3:30 থেকে 5:30 পর্যন্ত। সপ্তাহে 7 দিনই শরৎকুঠি খোলা থাকে। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট মূল্য লাগে না। এবারে চলুন শরৎচন্দ্রের সমাধি যেখানে রাখা আছে সেই সমাধিস্থলে এবারে যাওয়া যাক। এইটি শরৎচন্দ্রের সমাধিস্থল, সমাধিক্ষেত্র এটাই। এখানে 3 জনের সমাধি আছে, শরৎচন্দ্র এবং ওনার ভাই দেবানন্দ আর ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। এই যেটা দেখুন, এটা হিরণময়ী দেবীর সমাধি। আর ঠিক তার পিছনেই আছেন শরৎচন্দ্রের সমাধি। এই যে দেখুন, উপন্যাস সম্রাট ডাক্তার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। আর শরৎচন্দ্র যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, এই জন্য তার নামের আগে ডাক্তার কথাটা যুক্ত আছে। এছাড়াও পাশে আছে শরৎচন্দ্রের ভাই স্বামী দেবানন্দের সমাধি। দেবানন্দ নামের আগে স্বামী আছে। স্বামী থাকার কারণ হলো শরৎচন্দ্রের ভাই দেবানন্দ তিনি
বেলুর মঠের সন্ন্যাসী ছিলেন। বাড়ির সামনে বাগানের মাঝখানে রয়েছে শরৎচন্দ্রের একটি স্ট্যাচু, আর স্ট্যাচুর পাশেই আছে একটি গোলঞ্চ গাছ। এই যে দেখুন, এটা গোলঞ্চ গাছ। এখন তো শীতকাল, পাতা সব ঝরে গেছে। তো এই গোলঞ্চ গাছটা উনি নিজের হাতে পুঁতেছিলেন। ওই যে গোলঞ্চ গাছের মোটা গুঁড়িটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আছে পেয়ারা গাছের একটি অবশিষ্টাংশ অংশ। এই পেয়ারা গাছটাই কিন্তু রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। এখন সেই গাছটা মারা গেছে, সেখানে নতুন করে একটি গাছ লাগানো হয়েছে। শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসটি যদি আপনারা পড়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই জানেন গ্রামের অন্দরে অন্দরে জমে থাকা কুসংস্কার, সমাজপতিদের একচেটিয়া নিয়ম, হিংসা, শঠতা, এই সবগুলোকে তুলে ধরা হয়েছিল। গ্রাম্য জীবনের এই কুটিল আবর্তেই উপন্যাসে গড়ে উঠেছিল রমা এবং রমেশের প্রেম কাহিনী, এবং গ্রাম্য জীবনের সংস্কারের জাঁতাকলে পিষ্ট হয়ে তাদের প্রেম কিন্তু শেষ পর্যন্ত সাফল্য লাভ করেনি। তথাকথিত গ্রাম্য সমাজকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। শরৎচন্দ্র উঁচু নিচু ভেদাভেদ না করে সবার সঙ্গেই মিশতেন। স্থানীয় জেলে ও ধোপাদের সঙ্গে তার মেলামেশা ছিল অবাধ। ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে ছোট জাতের মানুষের সঙ্গে মেলামেশা তথাকথিত সমাজপতিরা মেনে নিতে পারেননি। ফলে শরৎচন্দ্রকে তাঁরা একঘরে করে দেয়। শরৎচন্দ্র এবং তথাকথিত সমাজপতিদের চোখে ধরা পড়া ছোট জাতের মানুষদের মূল সমাজ থেকে আলাদা করে দেওয়ার জন্য এই গ্রামটির নাম রাখা হয় সামতাবেড়। এই শরৎকুঠি আর ঠিক তার অপোজিটে আছে একটি পুকুর। এই যে পুকুরটা দেখলেন, এই পুকুর কিন্তু একটি বিশেষ পুকুর। পুকুরটা শরৎচন্দ্র ব্যবহার করতেন। আর এই পুকুরে কিন্তু দুটো মাছ ছিল, মানে অনেক মাছই ছিল, দুটো স্পেশাল মাছ আর শরৎচন্দ্র পুষে রেখেছিলেন, একটা রুই মাছ এবং একটি কাতলা মাছ। এবং দুটো মাছের দুটো নাম দেওয়া ছিল, একজনের নাম কার্তিক আর একজনের নাম হলো গণেশ। আর মাছ দুটিকে সোনার নলক পরিয়ে রেখেছিলেন। তিনি নাম ধরে যখন ডাকতেন কার্তিক বলে, গণেশ বলে, তখন মাছ দুটো ঠিক চলে আসতো। শরৎচন্দ্রের বাড়ি থেকে বের হয়ে ডান দিকে একটু হাঁটলেই পড়বে রূপনারায়ণ নদী। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণ নদী। শরৎকুঠির পাশ দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী, এই রূপনারায়ণ নদী আগে শরৎচন্দ্রের একেবারে বাড়ির পাশ দিয়েই বয়ে যেত, কিন্তু কালচক্রে নদীটি সেই বাড়ি থেকে এখন বেশ কিছুটা দূরে সরে এসেছে। বেশ কিছুটা দূর দিয়েই এই নদীটি এখন প্রবাহিত। নদীর ধারে এটা পিকনিক স্পট। এই জায়গাগুলোতে পিকনিক করা যায়। আর কিছু ড্রাই ফ্রুটের দোকান আছে, খুব বেশি নেই। এপারে আছে, আর এপারে কয়েকটা আছে ড্রাই ফ্রুটের দোকান। আর একটু সামনে গেলেই ভালো টয়লেট বাথরুম রয়েছে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা একদিনের জন্য শরৎকুঠি প্ল্যান করতেই পারেন। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।